হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে হচ্ছে সরলরেখা 3.6 এর 11 এবং 12 নম্বর যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবো। তো দেখি শুরু করি। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারবা। তো দেখি এখানে কি বলছে। ছবিটার অবস্থা খুবই ভালো, মানে খুবই খারাপ আর কি, ভালো বলতেছি কেন, খুবই খারাপ। তো সবার কাছে অবশ্য বই আছে, বই থেকে একটু কষ্ট করে মিলাই নিও। আমি পড়তেছি এখানে, যে এখানে কি বলিছে, যে দেখাইতে হবে, কি দেখাইতে হবে, যে 2x প্লাস ওয়াই প্লাস 5 = 0 এবং x - 2y - 3 = 0 রেখা দুটি পরস্পর লম্ব। তাহলে দুইটা রেখা পরস্পর লম্ব আমরা কখন দেখাইতে পারি? যখন ওদের ঢাল দ্বয়ের গুণফল -1 আসে না, তখনই তো নাকি? তাহলে প্রথম লাইনটা প্রমাণ করার জন্য কি করতে হবে? দুইটা রেখা ঢাল বের করতে হবে। সেই দুইটা ঢাল আমরা গুণ করে দেবো, গুণ করে যদি -1 আসে তাহলে বলতে পারবো লম্ব। এটা তো গেল। এরপরে বলছে কি, যে রেখা দুইটাকে কোনো আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু ধরলে, তার মানে আয়তক্ষেত্র দেখতে এরকম লাগে না, ঠিক এরকম সন্নিহিত বাহু, অর্থাৎ পাশাপাশি দুইটা বাহু আর কি। ধরলাম এটা একটা বাহু, একটা একটা বাহু। তো যদি আয়তক্ষেত্রে দুইটা সন্নিহিত বাহু ধরা হয় এবং অপর যে দুইটা বাহু আছে, অপর দুইটা বাহু কোনটা? এই বাহু এবং এই বাহু, অপর দুইটা বাহু 3,4 বিন্দুতে কি করে? পরস্পরকে ছেদ করে। তাহলে অপর দুইটা বাহু কোন বিন্দুতে ছেদ করেছে? এই মাত্র একটা বিন্দুতে না, সেটা কি দেওয়া আছে? 3,4, এটা আমাদের কি দেওয়া আছে? তাহলে অবশিষ্ট বাহু দুটো সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ আমার এই বাহুটার সমীকরণ এবং এই বাহুটার সমীকরণটা বের করতে হবে। ম্যাথ কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন না। তো দেখি শুরু করি। আর একটু মুছে দেই, নতুন করে ভালো করে আঁকাবো আবার। সবার আগে দেখাবো যে লাইন দুটো আসলে কি পরস্পর লম্ব হয় কিনা। তারপর তাহলে এখানে 2x প্লাস ওয়াই প্লাস 5 = 0, এটা নাম দিলাম হচ্ছে 1 নাম্বার। আর এটা হচ্ছে কত? x - 2y - 3 = 0, এটা নাম দিলাম কয় নাম্বার? 2 নাম্বার। এখন 1 নং রেখা এবং 2 নং রেখার ঢালটা একটু বের করবো। তাহলে 1 নং এর ঢাল, এখান থেকে 1 নং এর ঢাল নাম দিলাম হচ্ছে m1 ইকুয়াল কি থাকবে? -x এর সহগ বাই y এর সহগ। ঢাল বের করার পদ্ধতি নাকি -x এর সহগ বাই y এর সহগ। তাহলে -2/1 থাকবে, তার মানে কি -2 না? আর 2 নং এর ঢাল বের করি এবার। তাহলে 2 নং এর ঢাল, তা 2 নং এর ঢাল ধরলাম হচ্ছে কত? m2। কি থাকবে? -x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ -1/-2 থাকবে কত? হাফ। একবার লিখে ফেললাম। এখন ঢালদের গুণফল, অথবা বলতে পারি m1 ইন্টু m2, 2 ইন্টু কত? -হাফ। 2 2 কাটা, থাকে কত? -1। যেহেতু ঢাল দ্বয়ের গুণফল, ঢাল দ্বয়ের গুণফল -1, তাই 1 ও 2 নং রেখা কি হবে? অবশ্যই 1 ও 2 নং রেখা পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব। তো এটুক থেকে একটা প্রমাণ গেল, পরস্পর কি লম্ব, এটা দেখানো হইলো। এরপরে আসি আমি আয়তক্ষেত্রের বাহু ধরলে অপর দুই যে বাহু দুইটা আছে সেইটার সমীকরণটা একটু বের করা যাক। এটা সহজ ম্যাথ, একদম কিছুই নাই তেমন একটা। এর এই কর্নারে রাখে দেই, এটা থাকে এখানে। তো মনে করলাম যে একটা আয়তক্ষেত্র সুন্দর করে, এই হচ্ছে আয়তক্ষেত্রটা, দেখতে এমন হবে। এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে, কোনটা? 1 নং এবং 2 নং রেখাটা। তো আমার সুবিধার্থে ইচ্ছা মতো একটা ধরলেই হবে, সমস্যা নাই। ধরলাম যে এটা 1 নং রেখা এবং এটা হচ্ছে 2 নাম্বার যে রেখা সেইটা। ঠিক আছে। আর বাকি যে দুইটা রেখা আছে বা বাহু আছে, সেই দুইটা বাহু পরস্পর 3,4 বিন্দুতে কি করে? ছেদ করে। 3,4 বিন্দুতে ছেদ করে। তাহলে ওই দুইটা বাহু সমীকরণ লাগবে। আচ্ছা, এখান থেকে কি বলা যাবে না একটা কথা? সেটা হইলো এই 1 নং রেখার সমান্তরাল, 1 নং রেখার সমান্তরাল কোন রেখা? এই রেখাটা না? আয়তক্ষেত্রের বাহুগুলো কি হয়? পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বিপরীত বাহুদের পরস্পর অবশ্যই সমান্তরাল হবে। তাহলে 1 নং রেখার সমান্তরাল কোন বাহু? এই বাহু না? এবং সমান্তরাল তো বটেই, ও আবার কি করেছে? 3,4 বিন্দুগামী না? তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আয়তক্ষেত্রের অপর যে বাহুটা সেটা বের করা সম্ভব। কিভাবে দেখি? কি করবো? এখান থেকে 1 নং বা 1 নং রেখার বা 1 নং এর সমান্তরাল, 1 নং এর সমান্তরাল ও 3,4 বিন্দুগামী যে রেখা, 3,4 বিন্দুগামী যে রেখা, সেটাই হচ্ছে আমাদের এই রেখাটা। বিন্দুগামী রেখার সমীকরণটা একটু বের করি। রেখার সমীকরণ, সমীকরণ। তাহলে নির্দিষ্ট একটা রেখার সমান্তরাল এবং নির্দিষ্ট বিন্দুকে আমি কিভাবে বের করতে হইতো? যেমন যদি রেখাটা হইতো এমন, এক্স প্লাস আগের জিনিস বিওয়াই প্লাস কে ইকুয়াল বা সি ইকুয়াল 0, যদি এই রেখার সমান্তরাল রেখা যেখানে বের করতে বলে কি করতাম? এক্স প্লাস বিওয়াই, সামনেরটুকু সেম থাকে, কারণ ঢাল সমান রাখতে হবে, যেহেতু সমান্তরাল রেখার ঢাল কি সমান। আর এখানে ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট ধরে নেই,
তারপরে কি করি আমরা, যে কোনো বিন্দুগামী হইলে সেখানে এক্স এবং ওয়াই মান বসাই দিয়ে কনস্ট্যান্টটা বের করি, কিংবা এখান থেকে সরাসরি আমরা যেই বিন্দুগামী হয় সেখানে এক্স এবং ওয়াই বসাই দিতে পারি, এভাবে তাড়াতাড়ি হয় আর কি। তাহলে এই কাজটা করি এখানে। তাহলে 3,4 বিন্দুগামী এবং কার সমান্তরাল, 1 নং সমান্তরাল না, থাকবে কত, 2x+y। এইটুক চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। তো যদি কারো মনে চায় যে কে ধরে নিয়ে 1 নং বানাবো, তারপর ও আবার 3,4 বিন্দুগামী, সেখান থেকে কনস্ট্যান্ট বের করব, সেই কনস্ট্যান্টের মানটা বসায় রেখার সমীকরণটা বের করব, করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। কিংবা সরাসরি চাইলে এভাবে করা যায়, 3 এবং 4 সরাসরি কি করবো, এক্স এবং ওয়াই এর জায়গায় বসাই দেবো, কোনো সমস্যা নেই, করা যাবে এটা। 2 × 3 প্লাস কত, 4। তাহলে 3 × 2 = 6, 4 কত হয়, 10। 2x+y = 10। তাহলে এটা গেলে একটা বাহুর সমীকরণ। আর আরেকটা বাহু আছে, এই যে এই বাহুটা, এটা একটু বের করা যাক। তাহলে ওই বাহুটা আবার কি, 2 নং সমান্তরাল না, এই 2 নং এবং এই যে বাহুটা পাশেরটা, সেটা কি পরস্পর সমান্তরাল। তাহলে আবার দেখি, তাহলে 2 নং সমান্তরাল, 2 নং সমান্তরাল, এবং এই রেখাটাও কি 3,4 বিন্দুগামী না, তাহলে ও 3,4 বিন্দুগামী রেখাটা একটু বের করা যাক। 3,4 বিন্দুগামী রেখার সমীকরণ থাকবে কত, কই গেল 2 নম্বরটা, এই যে এটা, x-2y-3 = 0। যেহেতু সমান্তরাল, সামনের অংশটা চেঞ্জ হবে না, x-2y থাকবে ইকুয়াল। আর এই যে 3 এবং 4, এক্স এবং ওয়াই জায়গায় কি করে দেবো, বসাই দিব, বসাই দেই। তাহলে 3 - 2 × কত, 4। তাহলে 2 × 2 = 4, 3 থেকে 4 বাদ দিলে কি থাকে, -5। তার মানে x-2y, এর পাশে আসলে +5 = 0 থাকবে। এই হচ্ছে আমাদের অপর যে বাহুটা, সেটা সমীকরণ। কিংবা 2y = x+5, মানে উত্তর যেভাবে দেওয়া আছে আর কি। এর পরবর্তী ম্যাথে দেখি, চলে যাই, কি বলা আছে এটাতে। বি নাম্বার কি বলছে, এখানে এ এবং বি দুইটা বিন্দু আছে, আর এখানে পিচ্ছি পিচ্ছি কালো কলম দিয়ে লেখা ত্রিভুজ, এটা হচ্ছে আমার বইতে অনেকদিন আগে লিখছিলাম আমি, মানে আমি যখন ইন্টারে পড়তাম তখন। তো এ এবং বি দুটা বিন্দু দেওয়া আছে, তো সেই দুটা বিন্দু একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এটা বলা আছে, এবং তার লম্ব বিন্দুটি মূল বিন্দুতে অবস্থিত। অবশিষ্ট যে ত্রিভুজের শীর্ষে, সরি কি বলে, অবশিষ্ট যে শীর্ষটা আছে আরেকটা, সেই শীর্ষের স্থানাঙ্কটা এখানে বের করতে বলা হয়েছে। তো লম্ববিন্দু কি জিনিস, এটা আমরা আগের একটা ম্যাথে করছিলাম, লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র এবং লম্ববিন্দু একই জিনিস আর কি। যদি কোনো একটা ত্রিভুজ দেখতে এমন হয়, ধরলাম এটা একটা ত্রিভুজ, কি করব, যে প্রত্যেকটা কর্নার থেকে বা প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করব। এই বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করব, দেখতে ঠিক এমনটা হবে। এটা অবশ্যই 90 ডিগ্রি মিলতে হবে, ঠিক আছে। নাম দিলাম আমি ডি, অর্থাৎ এখানে এডিবি এবং এডিসি দুইটা পরস্পর সমকোণী ত্রিভুজ। এবং আমরা যদি বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করি, এবং যদি আমরা সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব লম্ব অঙ্কন করি, এটা অবশ্যই তিনজন সমবিন্দু হবে, তিনটা রেখা যে আছে, বাঁকা হয়ে গেল এটা, যাই হোক। তো এই যে তিনটা লম্ব যেখানে ছেদ করে গেল, সেই ছেদ বিন্দুকে বলা হচ্ছে কি, লম্ব কেন্দ্র। এটা সুন্দর সুন্দর একটা নাম আছে কি, লম্ব কেন্দ্র, ঠিক আছে। তো এটা আগেও দেখাইছি, আরো একবার দেখাইলাম, এটা আপাতত এখানে থাক, পরে মুছে দিব আবার। এখন আমরা আমাদের ম্যাথে আসি। তো এখানে একটা ত্রিভুজে দুইটা শীর্ষ দেওয়া আছে, অর্থাৎ এ দেওয়া আছে এবং বি দেওয়া আছে, সি দেওয়া নাই। কিন্তু লম্ববিন্দু দেওয়া আছে, অর্থাৎ এই যে মাঝখানের পিচ্ছি যে গোল করে দিলাম, সেটা দেওয়া আছে কত, 0,0। তো এই তিনজনের সাহায্য নিয়ে আমাদের সি পর্যন্ত আগাইতে হবে। এই ম্যাথটা কিন্তু পারা উচিত, আগের যে ম্যাথটা ছিল না, করে আসছিলাম, ওই ম্যাথটা পারলে এটা ইজি। ওই রকমই তো এটা মনে হচ্ছে। আচ্ছা, আসলে তো 10-এর জি নাম্বার যে ম্যাথটা, 10-এর জি আর 11-এর বি একই রকম, তো কোনো পার্থক্যই তো নাই। অনেকদিন আগে করছিলাম তো, সেজন্য ভুলেও গেছি আমি। তো ত্রিভুজটা আমি আবার অঙ্কন করতেছি, করে দিচ্ছি আবার, সমস্যা নাই, নতুন করে আবার করাচ্ছি। ওই ম্যাথটা আমরা মানে দুইটা নিয়মে করাইছিলাম না, একটা একটু বড় হয়েছিল, একটা একটু ছোট হয়েছিল। এটা কত দেওয়া আছে, এ বিন্দু একটা দেওয়া আছে হচ্ছে 3, -1, তারপর বি দেওয়া আছে একটা -2, 3। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যখন লম্ব কেন্দ্র বের করবো, তখন 3 নাম্বার যে রেখাটা আছে না, এই রেখাটা, এটা না আঁকাইলেও কিন্তু হয়। কারণ আমরা যে 3 নাম্বারটা অঙ্কন করি, এটা অবশ্যই ওই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়েই যাবে। তার মানে দুইটা রেখা দিয়ে কিন্তু লম্ব কেন্দ্র বের করা সম্ভব। ওরা দুজন যেখানে ছেদ করবে, এটা লম্ব কেন্দ্র হবে। এটা তো কোনো ভুল নাই। কি করবো, এ থেকে এই বিপরীত বাহুর উপর, অর্থাৎ বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করব, বিসি এর উপর, এবং বি থেকে এসি এর উপর একটা কি করবো, লম্ব অঙ্কন করব। নাম দিলাম এটা এডি, নাম দিলাম কত, ই। এবং ধরলাম যে লম্ব কেন্দ্র যেটা, আমার যে লম্ব কেন্দ্র, সেটা নাম দিলাম হচ্ছে কি দেবো, পি দেই। কত দেওয়া আছে, 0,0 দেওয়া আছে এটা কিন্তু, অর্থাৎ মূল বিন্দুতে আমাদের কি লম্ব কেন্দ্রটা দেওয়া আছে। এটা দরকার নাই আর। এখন এখান থেকে দুইটা নিয়মে অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে, একটা অপশন কি, যে আমরা এডি রেখার যে ঢাল এবং বিসি রেখার যে ঢাল, সেটা পরস্পর লম্ব, এবং বিপি বা বিই রেখার যে ঢাল, এসি রেখার ঢাল পরস্পর লম্ব। এখান থেকে দুটো সমীকরণ পাবো।
অর্থাৎ আমরা সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা এক্স ওয়াই ধরে নিব, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নিব আর কি। সেখান থেকে খুব সহজে কি করতে পারবো, সি বিন্দুটা সলভ করে এক্স এবং ওয়াই বের করতে পারবো, স্থানাঙ্ক পাই যাব। এটা একটা করা যায়। এবং আরেকটা করা যায়, সেটা হচ্ছে এই বিপি এবং এসি রেখা যেহেতু পরস্পর লম্ব, আমরা প্রথমে কি করতে পারি, বিপি রেখার সমীকরণটা বের করতে পারি, বিপি রেখার সমীকরণটা বের করতে পারি। তারপর বিপি এর উপর লম্ব এবং এ বিন্দুগামী যে রেখা সেটা হচ্ছে এসি রেখা, এভাবে আমরা এসি রেখা পাবো। ঠিক অনুরূপভাবে বিসি রেখা পাবো। দুইটা রেখার সমাধান করব, সমাধান করলেই এক্স এবং ওয়াই খুব ইজিলি বের হয়ে চলে আসবে। তাই প্রথম নিয়মটা ফলো করতেছি, এবং দ্বিতীয় নিয়ম যেটা বললাম সেটা আগে করাইছি, একটু একটু বড় হয়। তো এমন না যে দুইটাই কিন্তু একই জিনিস, পরে লাস্টে গিয়ে দেখা যায় দুইটাতে একই সমীকরণই আসে, মানে যেই লাউ সেই কদু আর কি। তাহলে আমরা কি করতে পারি দেখি এখানে। তো প্রথমে ধরে নেবো আর কি যে এ বিন্দু এত, বি বিন্দু এত, সি বিন্দু এত, আর পি বিন্দু লম্ব কেন্দ্র 0,0। সবকিছু ধরে ধরে নেওয়ার পর তারপর আমরা চলে যাব যে এপি বা এডি রেখার ঢাল, এপি এডি রেখা একই জিনিস, তাহলে এপি এর ঢাল গুণ এপি রেখার ঢাল, এবং আমরা যদি বিসি রেখার ঢাল গুণ করি অবশ্যই -1 আসবে, কারণ এরা পরস্পর লম্ব। বিসি রেখার যে ঢাল সেটা হবে কত, -1 থাকবে। তাহলে এপি রেখার ঢাল কত, কেমনে বের করতে হয়, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে 0 - -1, 0 + 1 ডিভাইডেড বাই 0 - 3 ইন্টু, আর এখানে বিসি রেখার ঢাল কি থাকবে, y-3/x প্লাস কত 2, মানটা কত -1, এটা হচ্ছে -1। আর এখান থেকে হিসাব করলে -3 আসতেছে, আর এখান থেকে -1, তাহলে এই মাইনাস এবং এই মাইনাসটা আউট করে দিলাম, এবং থাকবে হচ্ছে y-3 ইকুয়াল, এখানে 3 ইন্টু এক্স প্লাস টু, 3 ইন্টু এক্স প্লাস টু, তাহলে 3x প্লাস 3 × 6, 3x প্লাস 6। আশা করি হিসাব ঠিকঠাক করেছি, পরে উত্তর না মিললে আবার দেখা যাবে নি, উত্তর মিলবে পরে দেখা যাবে। তাহলে এখন 3x মাইনাস ওয়াই ইকুয়াল -9 থাকবে। তো এটা গেলে একটা ইকুয়েশন, 3x মাইনাস ওয়াই ইকুয়াল কত, -9। ঠিক একইভাবে আমরা আরো একটা ইকুয়েশন বানাবো, কিভাবে, এবার হচ্ছে বিপি রেখার ঢাল এসি রেখার ঢাল পরস্পর লম্ব, গুণ করলে -1 আসবে। তাহলে বিপি রেখার ঢাল বা বিপি এর ঢাল আর কি, বিপি এর ঢাল ইন্টু কত, এটা এসি এর ঢাল, এসি এর ঢাল গুণ করলে -1 থাকবে। তাহলে বিপি এর ঢাল কিভাবে বের করতে হবে, কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, 0 - -3 বা 0 - -2 একটা করলেই হয়েছে, বা 3 - 0, যে কোনো একদিক থেকে ইচ্ছা মতো বাদ দিলেই হবে, সমস্যা নাই। আর এখানে -2 - 0 ইন্টু এসি রেখার ঢাল কি হবে, y + 1/x - 3 থাকবে, মানটা কত, -1। তাহলে এবার এখানে থাকে 3/2, এখানে থাকে y + 1/x - 3, এখানে মাইনাস, এখানে -2, মাইনাস মাইনাস কাটা, একই সাথে যদি গুণ করে দিই তাহলে 3y + 3 থাকবে এখানে। আর এই পাশে গেলে হচ্ছে 2 দিয়ে গুণ করবো না, 2x - 6। সব হিসাব টিসাব একবারে করে ফেললাম। তাহলে এবার দেখি 2x - 3y, 2x - 3y ইকুয়াল, এখানে হচ্ছে +9 থাকবে, এটা নাম দিলাম কয় নাম্বার, 2 নাম্বার। 2x - 3y ইকুয়াল কত, -9, +9। এটা ছোট করে নেই। এখন আমরা 1 এবং 2 কি করবো, সমাধান করলেই x এবং y পেয়ে যাব, যেটা আমাদের টার্গেট নাকি বের করা। তাহলে 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই। তো এই সমাধানটা হচ্ছে কি, যদি কেউ চাও যে অপনয়ন করবো, করতে পারো, সমস্যা নাই, কিংবা এক্স এর মানটা বের করে প্রতিস্থাপন করবো তাও হবে, সমস্যা নাই। বজ্র গুণন করবো তাও হবে, সমস্যা নাই। কিংবা যদি চাও যে ক্যালকুলেটরে করবো তারপরেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে ইকুয়েশনে যাবো, সেখান থেকে হচ্ছে সিম্পল ইকুয়েশন টু আননোন, ইকুয়েশন যেটা তুলবো, এখানে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ইকুয়েশন ওঠানোর সময়, এটা হচ্ছে কি বলে, সিম্পল ইকুয়েশনের সময় যখন আমরা 2 চলক 3 চলক মানে করবো আর কি, সলভ করবো, তখন কনস্ট্যান্ট যে মানটা সেটা অবশ্যই ডান পাশে বসাবো ক্যালকুলেটরে। আর যখন আমরা হচ্ছে করবো পলিনোমিয়াল বা বহুপদী যেগুলো আছে এক চলক বিশিষ্ট, দ্বিঘাত হইতে পারে, ত্রিঘাত হইতে পারে, চতুর্ঘাত হইতে পারে, অবশ্যই কনস্ট্যান্ট গুলো বাম পাশে রেখে বসাবো ক্যালকুলেটরে আর কি, নাহলে কিন্তু ভুল উত্তর দিবে। তাহলে 3 - 1 - 9, আর এখানে হচ্ছে 2 - 3, এখানে কত 9, -36/7 আসতেছে এক্স এর মান, এক্স আসতেছে হচ্ছে -36/7, আর ওয়াই আসতেছে -45/7, -45/7। তাহলে অতএব অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক, অবশিষ্ট শীর্ষের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই না, তার মানে -36/7, -45/7। এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। এর পরের ম্যাথে যাই।
দেখি নেক্সট ম্যাথে কি বলা আছে এখানে। 12 কত, এটা এ নাম্বার না, ছোটই থাক। তো এখানে যে তিনটা রেখা দেওয়া আছে, তিনটি রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের লম্ব কেন্দ্রটা কত নির্ণয় করো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে, না এখন না, একটু পরে বলবো তারপর। আর পরিকেন্দ্র করানোর সময় আরেকটা জিনিস আছে না, আচ্ছা যখন পরিকেন্দ্র করবো তখন ওটাও দেখাবো না, সমস্যা নাই। আর এটা দেখাচ্ছি, আগে ম্যাথটা করে নি তারপরে, এখন না। সুতরাং কেউ যদি ম্যাথটা মানে নিজে নিজে করতে পারো তাহলে লাভ দিয়ে আবার পার হয়ে পরে ম্যাথে চলে যাও না, এখানে কিছু কথা আছে। আগে ম্যাথটা শেষ করি তারপর। এখানে যে তিনটা রেখা দেওয়া আছে, আমি তুলতেছি তিনটা রেখা। এটা হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল 12, এটা নাম দিলাম 1 নং রেখা। তারপর হচ্ছে 3x মাইনাস, এই যে এই জায়গাতে কিন্তু খেলা, এটা কিন্তু বুঝতে হবে, ইকুয়াল -16 ধরলাম, মানে 16 বসে গেল, এটা নাম দিলাম হচ্ছে 2 নাম্বার। আর এখানে 4x মাইনাস 3y ইকুয়াল কত, এখানে -4 থাকবে, -4। আচ্ছা বইটা একটু চেক করে নেই যে আমার ঠিকঠাক তুললাম কিনা, কারণ চিত্র স্পষ্ট বোঝা যাচ্ছে না, ছবিটা মানে একদম ঘোলা হয়ে গেছে আর কি। বইতে ঠিকঠাকই আছে, আমার ছবি তুলতেই খারাপ হয়ে গেছে। 4x প্লাস 3y ইকুয়াল 12, 3x মাইনাস 4y প্লাস ইকুয়াল -16, আর 4x মাইনাস 3y ইকুয়াল -4, ঠিক আছে। এবার দেখি, এটা নাম দিলাম 3 নাম্বার। ভালো করে খেয়াল করি, এখানে 1 নং এবং 2 নং রেখার ঢাল কিন্তু পরস্পর গুণফল -1 আসবে। 1 নং এর ঢাল কত, 4/3, 2 নং এর ঢাল কত, প্লাস 3/4, আর ওটা হচ্ছে -4/3 আর কি, গুণ করলে -1 আসবে। তার মানে 1 নং এবং 2 নং রেখা পরস্পর লম্ব। সুতরাং এই তিনটা রেখা যদি কোনো একটা ত্রিভুজ প্রকাশ করে, মানে এই তিনটা রেখা দ্বারা যে ত্রিভুজ গঠিত হয় তার লম্ব কেন্দ্র চাইছে, তো তো এই তিনজন মিলে যে ত্রিভুজটা গঠিত হয়, সেই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কেন্দ্র হয় অতিভুজের বিপরীত বাহু। অতিভুজের কোন বাহু, বিপরীত বাহু। এটা করে দেখি, এবং আমি এটা ব্যাখ্যা করতেছি কি জন্য হয়, এটা পরে দেখবো নি, আপাতত না। তো মনে করি একটা ত্রিভুজ আছে এরকম, আমি জানি না যে আসলে সমকোণী কিনা, স্পষ্ট না এখনো। ধরলাম এই হচ্ছে আমার একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এই ত্রিভুজের ধরলাম যে এটা হচ্ছে 1 নং বাহু, এটা হচ্ছে 2 নাম্বার বাহু, এটা কোন নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার বাহু, ঠিক আছে। তিনটা বাহু আমার দেওয়া আছে। ধরি এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা কত নাম্বার বিন্দু, সি বিন্দু। তো এখান থেকে যদি আমাদের লম্ব কেন্দ্র বের করতে হয়, যদি লম্ব কেন্দ্র আসলে কি করতে হয়, বের করতে হয়, কি করা লাগবে, বিসি এর উপর লম্ব রেখা এ বিন্দুগামী, এসি এর উপর লম্ব রেখা বি বিন্দুগামী, এরা পরস্পর যেখানে ছেদ করে, সেটাই হবে আমাদের লম্ব কেন্দ্র। এটা আমাদের বের করতে হবে। তবে এই রেখা দুইটা বের করার জন্য, কিংবা আমরা ঢালের কনসেপ্ট দিয়ে করতে পারি, তবে তার আগে অবশ্যই বি বিন্দু, এ বিন্দু, সি বিন্দু আমাদের তিনটাই বের করতে হবে। তিনটা কি করতে হবে, বের করতে হবে, না হলে কিন্তু করা এটা সম্ভব না। আরেকটা কথা, সেটা হলো, আমরা যদি 1 নাম্বার এবং 2 নাম্বার রেখার সমাধান করলে যা পাবো সেটাই হবে লম্ব কেন্দ্র। এটা পরে বলতেছি, আপাতত আমরা ম্যাথটা করে নিই তারপর। তো দেখি, সবার আগে কি করব, এ, বি এবং সি অর্থাৎ তিনটা শীর্ষবিন্দু বের করব। তাহলে কিভাবে বের করতে হবে, 1 এবং 3 এর ছেদবিন্দু হচ্ছে এ বিন্দু। তাহলে 1 ও 3 সমাধান করে পাই, 1 ও 3 সমাধান করে পাই। তো যদি কারো মনে চায় যে পরীক্ষার হলে বসে বসে আমি এখানে অপনয়ন প্রতিস্থাপন করব, তাহলে এই ম্যাথ শেষ করতে কিন্তু কতক্ষণ লাগবে, প্রায় 2-3 পেজ লাগবে। সুতরাং এত সময় নাই, ক্যালকুলেটরে উঠে ফেলবো, 1 এবং 3 সমাধান করবো, তাহলে 4, 3, 12। আর 3-এ কি আছে, 4, -3, -4, 1,8/3। এই বিন্দু আসতেছে হচ্ছে 1,8/3, আমি এখানে বসাই দিই 1,8/3। এবার হচ্ছে 1 এবং 2 সমাধান করে পাই, তাহলে 1 ও 2 সমাধান করে পাই। কি পাবো, বি বিন্দু পাবো। বি বিন্দু আসলে উত্তর যে আছে না 0 4, এটাই আসবে। তাহলে 1 এবং 2 সমাধান করব না, 1 আমার উঠানোই আছে, আর 2 এ হচ্ছে 3, -4, 3 -4 মাইনাস কত, 16। এটা আসছে 0,4, এই যে যা বললাম উত্তরই বের হয়ে আসবে, এটা 0,4। আর যদি এবার 2 এবং 3 সমাধান করি, 2, 3 যদি সমাধান করে পাই, পাবো কোনটা, সি বিন্দুটা পাবো। 2 এবং 3 সমাধান করা যাক। তাহলে 2 নাম্বারটা অলরেডি ওঠানোই আছে, 3 -4 -16। আর 3 নাম্বারটা একটু ওঠাই, তাহলে 4 -3 -4, 32/7, 52/7, অনেক বড় মান। 32, 32/7, 52/7। যদিও তিনটা শীর্ষ আমাদের দরকারও নাই, কিন্তু এখানে এখানে মূলত তিনটা দরকারও নাই, এটা হচ্ছে 0,4 পাইছি। জাস্ট দুইটার এখানে কাজ করলেই তো হয়, সি বিন্দু না বের করলেও হয়। তো যাই হোক, বের করছি যখন এরকমই থাক, এটা একটু এই কর্নারে রেখে দিই।
এখানে থাকে এটা। এবার খেয়াল করি, তো আমাদের লম্ব কেন্দ্র কি হয়, তিনটা শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব না? কিংবা এটা বিপরীত ভাবে বলা যায় কিনা যে প্রত্যেকটা বাহুর উপর লম্ব রেখা বিপরীত শীর্ষ বিন্দুগামী, সেই লাইন দুইটা বা সেই লাইন তিনটা যেখানে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র। এটা অবশ্যই বলতে পারবো যে 2 নংয়ের উপর লম্ব এ বিন্দুগামী যে রেখা, 3 নংয়ের উপর লম্ব বি বিন্দুগামী যে রেখা, তারা যেখানে ছেদ করে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত লম্ব কেন্দ্র। এই কাজটা করি এখন। কিংবা ঢাল দিয়ে করা যেতে পারে। তো ধরি, আচ্ছা না ধরলে হয়, সমস্যা নেই। 2 নংয়ের উপর লম্ব, 2 নংয়ের উপর লম্ব এবং এ বিন্দুগামী 1,8/3 বিন্দুগামী এই রেখার সমীকরণটা এখন বের করবো। তো আমরা 2 নং রেখা অলরেডি জানি কত, এই যে এটা 3x - 4y -16। তাহলে যেহেতু লম্ব, খেয়াল করি, যেহেতু লম্ব ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে, তাহলে কি থাকবে, 4x + 3y না? কি করতে হয়, সহগ দুটো চেঞ্জ করতে হয় এবং y সামনের যে চিহ্নটা সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস বানায় দেওয়া লাগবে। থাকবে কত, 4x + 3y থাকবে, 4x + 3y। এটা হচ্ছে 2 নং রেখার উপর লম্ব বের করতেছে। 2 নং কোনটা, এই যে এই রেখাটা। x এর সহগ অরে দিলাম, y সহগ এরে দিলাম এবং y সামনে যে সহগটা সেটা চেঞ্জ করে দিলাম, সরি চিহ্নটা, যাতে করে এর ঢাল এবং অর ঢাল গুণ করে -1 মিলে। আর এখানে আমরা ইচ্ছা মতো একটা কনস্ট্যান্ট ধরি এবং সেই কনস্ট্যান্টটা কেমন বের করি, অপশন দেওয়া থাকে কিভাবে, যে এই নির্দিষ্ট বিন্দুকে আমি বসায় দিলে কে বের হয়। আমরা সরাসরি এটা বসাইতে পারি এখানে। তাহলে 4 × 1 প্লাস, এটা আসলে কনস্ট্যান্টের মানই বের করা হয় মূলত 3 × 8/3। 3 3 কাটা, 8 আর 4 12 থাকবে। তাহলে 4x + 3y = 12 পাইলাম। এটা কোন রেখা, আসলে এই লম্ব রেখা না? ভালো করে খেয়াল করি, এটা কিন্তু আমাদের 1 নং রেখায় রিপিট হইলো আবার। তাহলে লাভ কি হইলো, কোনো লাভই নাই, কোনো লাভ লস নাই না? এটা হচ্ছে 4 নাম্বার রেখা পাইলাম, ধরলাম। আবার 3 নং এর উপর লম্ব এবং বিবিন্দুগামী, 3 নং এর উপর লম্ব, 3 নং এর উপর আবার 1 নং রেখায় রিপিট হবে, 3 নং এর উপর লম্ব এবং বিবিন্দুগামী অর্থাৎ 0,4 বিন্দুগামী, 0,4 বিন্দুগামী রেখার সমীকরণ। যেহেতু 3 নং এর উপর লম্ব, তাহলে কি করতে হবে, এক্স এবং ওয়াই সহগটা পরস্পর চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি থাকবে, এখানে এক্স এর জায়গায় আসবে 3 আর ওয়াই এর জায়গায় যাবে কত, 4 না? তার মানে 3x, আর এখানে কত থাকবে, 4y। আর ওয়াই সামনে কি আছে, মাইনাস আছে না? কি করবো, এটাকে প্লাস বানাই দিব, এই যে প্লাস বানাই দিলাম। তাহলে এটা থাকবে কত, আচ্ছা সরি, তখন আমরা ভুল বললাম না যে 1 নংটা আসবে না। কিন্তু আমরা যদি এই বিসি এর উপর লম্ব করতাম, সরি বিসি না, এটা হচ্ছে এবি এর উপর, হ্যাঁ এবি এর উপর লম্ব করতাম এবং সি বিন্দুগামী করতাম, তখন আমাদের হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার এখানে রিপিট হইতো, 2 নাম্বারটা। এটাতে রিপিট হবে না আর। আচ্ছা যাই হোক, অত চিন্তা করার দরকার নেই। এটা আরো হচ্ছে প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আরো মাথায় ঢুকবে, সমস্যা হবে না। তো 3x + 4y আর 0,4 বিন্দুগামী 0,4 বসাই দিই। তাহলে 3 × 0 + 4 × কত, 4। তার মানে 3x + 4y = 4 এ 4 কি থাকবে, 16। নাম দিলাম 5 নাম্বার। তাহলে এই দুইটা রেখা যেখানে পরস্পরকে ছেদ করবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত লম্ব কেন্দ্র না? এখন 4 এবং 5 এর ছেদ বিন্দু বের করি, বা 4 এবং 5 সমাধান করে পাই। 4 এবং 5 সমাধান করে পাই। তাহলে আমরা সমাধানটা করে দেখি কি আসে। ক্যালকুলেটর ইউজ করবো এখানেও। তাহলে 3 4, তারপরে হচ্ছে কত এটা, 3 4 16, আর উপরেরটা কত, 4 3 12, 0,4 আসতেছে। সলভ করলে অতএব লম্ব কেন্দ্র, মানে সমাধান করলে লম্ব কেন্দ্রে পাবো আর কি, 0,4। এটা হচ্ছে গেলে আমাদের উত্তর। এখন একটু দেখি যে সমকোণী ত্রিভুজের কেন এরকম হচ্ছে, শুধুমাত্র সমকোণী ত্রিভুজে, কিন্তু অন্য ক্ষেত্রে না। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, যদি এই যে একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে খেয়াল করি, তো কথা হচ্ছে এই যে রেখাটা আছে না, এই রেখাটা, এই রেখার উপর লম্ব আঁকাইতে হবে, কিংবা অল্টারনেটিভ ভাবে কি বলা যায়, এই বিপরীত শীর্ষ হইতে এই বাহুর উপর একটা লম্ব আঁকাইতে হবে। তাহলে কি এই একটা লম্ব ছাড়া আর কোনো লম্ব আঁকানো সম্ভব? জীবনেও তো না, কোনোদিনও সম্ভব না। এটা কি লম্ব হবে? হবেই না তো। মাত্র একটা লম্ব তো হয়েই আছে, আর কি আঁকাবা, ওইটাই তো লম্ব। আবার এই শীর্ষ হইতে এই বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব কোনটা, ঠিক এইটাই না? আর কিছু হবে? আর কিছুই তো হবে না। আর এই শীর্ষ হইতে ওর উপর যদি লম্ব আঁকাই, হবে কিছু একটা এরকম। এখান থেকে স্পষ্ট যে কি, লম্ব এবং ভূমি, সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যেখানে ছেদ করে, অর্থাৎ অতিভুজের বিপরীত বাহু, অতিভুজের বিপরীত বিন্দু যে শীর্ষটা আছে, সেই শীর্ষটাই আমাদেরকে লম্ব কেন্দ্র। তো যদি পরীক্ষায় বলে লম্ব কেন্দ্র বের করতে, এইচএসসি তে আসার সম্ভাবনা খুবই 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 কম। এসব ম্যাথ দিবেও না। আর কলেজে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো যদি আসে, সর্বোচ্চ হইতে পারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসতে পারে, বড় ম্যাথ কিন্তু অনেকে বড় করে করবে।
তো এখানে কিন্তু সরাসরি করে ফেলতে পারবা কি, যে লম্ব এবং অতিভুজ, সরি লম্ব এবং ভূমি যেখানে ছেদ করে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত লম্ব কেন্দ্র। এটা করে দিয়ে আসলে ফুল নাম্বার দিবে। এরপরে চলে যাই আমাদের পরবর্তী ম্যাথে। বি নাম্বার ম্যাথ কি চাইছে এখানে, লম্ব কেন্দ্র পরিকেন্দ্র দুইটাই। এটা তো বেশি লস হয়ে গেল, অনেক বড় একটা অঙ্ক, সমস্যা না করে ফেলি। আর এটাতে একটা কথা বলতে চাইলাম, সেটা হচ্ছে পরিকেন্দ্রের বিষয়ে, মানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের বিষয়ে আর কি। তো লম্ব কেন্দ্র তো একটু দেখে আসলাম, লম্ব কেন্দ্র জিনিসটা কি, ওটা সবার পারা উচিত। আর এই লম্ব কেন্দ্র কিন্তু নিজে নিজে একটু চেষ্টা করে দেখবা, অবশ্যই বের করে দেখবা যে আসলে মিলে কিনা উত্তর। আর যদি না পারো একান্তই, আর আমি তো করে দিব ওই সামনে। তাহলে দেখি আমরা একটা পরিকেন্দ্রটা জিনিসটা বুঝি কি, এটা আর কি পরিকেন্দ্রটা কি আসলে। সবারই জানা আছে, আশা করি সবারই জানা আছে। তবে যেইটুক জানা আছে সেটা হচ্ছে কোন একটা ত্রিভুজের বাহিরের দিকে, প্রত্যেকটা ত্রিভুজের বাহিরের দিকে একটা কি করা যায়, ত্রিভুজ অঙ্কন করা যায়, সরি বৃত্ত অঙ্কন করা যায়। যে বৃত্তটা তিনটা শীর্ষকে ছেদ করে চলে যাবে, এটা অবশ্যই করা যাবে, এটা অবশ্যই করা যায়, এটা সবাই জানি। এবং 9-10-এ সম্পাদ্যতে ছিল যে কিভাবে একটা ত্রিভুজের পরিকেন্দ্র আঁকাইতে হয়। তো যাদের এখনো মনে আছে পরিকেন্দ্র কিভাবে আঁকাইতে হয়, যাদের এখনো মনে আছে তাদের খুবই ভালো হয়, মনে থাকলে খুব ভালো। কিভাবে আঁকাইতাম, প্রত্যেকটা বাহুকে অর্ধেক করতাম না, প্রত্যেকটা বাহু থেকে অর্ধেক করে এই বিন্দুতে একটা লম্ব আঁকাইতাম, আঁকাইতাম কিনা, অর্থাৎ মধ্যবিন্দুতে একটা লম্ব আঁকাইতাম। বিপরীত শীর্ষ হয়তো লম্ব না, কিন্তু মধ্যবিন্দুতে লম্ব আঁকাইতাম। এবং এই যে বাহু আছে ঠিক একইভাবে এইটাতেও একটা লম্ব আঁকাইতাম, এবং এই যে বাহুটা আছে সেইটারও মধ্যবিন্দুতে একটা লম্ব আঁকাইতাম সেই রেখার উপরে। তিনটা লম্ব পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এবং এই ছেদ বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্ব সমান থাকে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান। তারপর এইটুকের সমান বৃত্তচাপ নিয়ে যদি আমরা গোল করে দেই, সুন্দর করে আমাদের পরিকেন্দ্রটা অঙ্কন হয়ে যায়। ঠিক এই কনসেপ্টটাই কিন্তু এখানে কাজে লাগাইতে হবে। এবং আমরা যখন বৃত্ত করে ফেলবো তখন আরেকটা জিনিস আমি এখনই বলে রাখি, তাহলে সুবিধা হবে। যদি কোনো একটা ত্রিভুজের পরিকেন্দ্র বের করতে হয়, তার মানে এই যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের যে কেন্দ্র এই ত্রিভুজের পরিকেন্দ্র না, একই জিনিস না, এটা তো অবশ্যই হইতেই হবে, নাহলে তো সম্ভবই না। যদি এটা এরকম হয় সমান, এটাও সমান, এটাও সমান, মানে প্রত্যেকটাই ব্যাসার্ধ, তাই না? আবার এটা আবার ত্রিভুজের পরিকেন্দ্র, আর প্রত্যেকটা যদি ব্যাসার্ধ হয় তার মানে এটা অবশ্যই বৃত্তের কেন্দ্র। তো এটা কি জন্য বললাম, যে এই যে তিনটা বিন্দু যে আসলে তিনটা শীর্ষ, প্রত্যেকটাই কিন্তু বৃত্তের উপর অবস্থিত, তাই কি না? প্রত্যেকটাই একটা বৃত্তের উপর অবস্থিত। এখান থেকে আমরা করবোটা কি, এই তিনটা বিন্দুকে কাজে লাগায়ে খুব দ্রুত বৃত্তের সমীকরণ বের করব। আমরা সামনের চ্যাপ্টারে করলে তখন বুঝে ফেলবা কিভাবে সমীকরণটা বের করতে হয়, বৃত্তের সমীকরণ। সবার আগে বৃত্তের সমীকরণটা বের করব, এবং বৃত্তের সমীকরণটা বের হয়ে আসলে সেই বৃত্তের কেন্দ্র সেখান থেকে সরাসরি বের করা যাবে, কারণ বৃত্তের কেন্দ্রই হবে ত্রিভুজের পরিকেন্দ্র। আমরা যদি এভাবেও পরীক্ষায় করে দিয়ে আসতে পারি, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এটা বৃত্ত করলে আরো ক্লিয়ার হয়ে যাবে নি, সমস্যা নাই। আগে আমরা এই ম্যাথটা করি তারপর। ও আচ্ছা, আরেকটা কথা বলতে চাইলাম, যেটা সেটা হচ্ছে পরিকেন্দ্র বিষয় আর কি। তো যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকে, ধরলাম একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র সেটা হবে অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের কোন বিন্দু? মধ্যবিন্দু। এভাবে কিন্তু খুব দ্রুত পরিকেন্দ্র বের করা সম্ভব, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু না, জাস্ট সমকোণী ত্রিভুজের জন্যই এইটা। এটা আসলে খুব মানে ইজিলি কাজ করে, এটা না বোঝার তেমন কিছু নাই। আর এখানে হচ্ছে ভেক্টরের যে প্রমাণটা ছিল না, সেটা খুব কাজে লাগে আর কি। কিভাবে একটু খেয়াল করি, ভালো করে মনে, সবারই মনে আছে আশা করি, যে কি ছিল, যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি, যদি দুইটা মধ্যবিন্দু কি করে দেই, যোগ করি, সেই সংযোজক সরলরেখাটা বিপরীত যে বাহুটা আছে তার অর্ধেক হয়, এবং তার পরস্পর সমান্তরাল থাকে। ঠিক অনুরূপভাবে আমরা যদি বিসি এর যে মধ্যবিন্দু আছে এবং এই যে মধ্যবিন্দু সেটা যোগ করে দেই, লম্ব টানি, সেটা কি হবে, এবি এর কি সমান্তরাল না? এখন আমরা পরিকেন্দ্র আসলে সংজ্ঞাটা কি ছিল, যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে লম্ব আঁকা, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে লম্ব আঁকা। আমরা তো ওই কাজই করছি নাকি? ওই কাজ করি নাই? ঠিক একই কাজ করছে, ভেক্টরে ওই কাজটাই করছি। এবং এখানে কিন্তু খুব স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে এসি এর মধ্যবিন্দুটাই আসলে আমাদের পরিকেন্দ্র। ঠিক এইভাবেই অতিভুজের মধ্যবিন্দু কি থাকে, পরিকেন্দ্র থাকে। তার মানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি এমসিকিউতে আসে কিংবা কোনো ভর্তি পরীক্ষাতে আসে, সবার আগে চেক করবো পরিকেন্দ্র বের করতে বলছে, খুব ভালো, আগে চেক করে দেখি যে এই রেখার ঢাল কিংবা কোনো দুইটা রেখার ঢাল কি গুণফলটা -1 হচ্ছে কিনা। যদি -1 হয় তাহলে বুঝে ফেলবো যে ওই দুইটা রেখা পরস্পর ভূমি এবং লম্ব। এবং কমন যে বিন্দুটা ঢাল বের করার সময় মানে দরকার পড়ছিল আমাদের, সেই কমন বিন্দুটা বাদ দিব, অবশিষ্ট যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করব।
সেই মধ্যবিন্দু যা আসবে সেটাই হবে পরিকেন্দ্র। যদি আমাদের এই ম্যাথটা আসলে সমকোণী ত্রিভুজ দেওয়া নাই, তাহলে এটা বলে রাখলাম, পরবর্তীতে হচ্ছে ম্যাথ করার সময় আমার কথা মনে পড়বে আর কি, যে এইভাবেও লম্ব কেন্দ্র সরি পরিকেন্দ্র বের করা যায়। আর আমাদের বৃত্তর যে কনসেপ্ট আছে সেটা তো আছেই, সেটা পরে দেখবো নি। এখন এই ম্যাথটা সলভ করা যায়। একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের, আচ্ছা আরো একটা কথা বলে রাখি, যেমন এখানে আর কি আমি একটা অক্ষে আঁকাচ্ছি, একদম সরাসরি অক্ষে আঁকাবো। কত -3 0, তারপর হচ্ছে কত 3 0, আর তারপর কত 6,6, মানে এখানটায় আর কি 6, কত 6। এখানে যদি তিনটা বিন্দু যোগ করে দেই, দিলাম যোগ করে, এটা বেশি দূরে চলে গেছে না? তো এখন যখন আমরা লম্ব কেন্দ্র বের করব, লম্ব কেন্দ্র কিভাবে বের করতে হয়? বিপরীত শীর্ষ হইতে এই বাহুর উপর লম্ব না, অর্থাৎ এই রেখাটাই আসবে না। আবার আমরা যখন পরিকেন্দ্র বের করব, তখন কি মধ্যবিন্দুর উপর লম্ব দ্বিখণ্ডক না, তখন এই রেখায় আসবে না। তার মানে খুব কষ্ট হয়ে করা লাগবে, একটু কিন্তু কষ্ট কম হয়ে গেল। মানে এভাবে করা যাইতে পারে আর কি, মানে কষ্ট কমানোর জন্য, কিন্তু আমরা যেটা বড় করে করতেছি, বড় করে করে দেখাই এটা। তো ধরলাম একটা ত্রিভুজ দেওয়া আছে সুন্দর করে, এই হচ্ছে সেই ত্রিভুজটা। বিন্দু তিনের নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বিন্দু, কত -3 0, আচ্ছা এ এখানে দিই, দিলেই হয়েছে, সমস্যা নাই। আর বি দিব হচ্ছে 3 0, বি হচ্ছে 3 0, আর সি কত 6,6। তো এই যে ত্রিভুজটা আছে সেটা প্রথমে লম্ব কেন্দ্র বের করব। তার লম্ব কেন্দ্র কোনটা? বিপরীত শীর্ষ হইতে যে কোনো শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তো ধরলাম যে আমাদের লম্ব কেন্দ্র যেটা পি, এক্স, ওয়াই দেওয়া আছে। তো যখন তিনটা শীর্ষ দেওয়া থাকবে, তখন আমরা ঢালের কনসেপ্টটা ইউজ করব। আর যখন বাহু দেওয়া থাকবে, তখন এটার উপর লম্ব ওই বিন্দুগামী। এভাবে করলে তাড়াতাড়ি হবে আর কি। চিন্তা করবো কিভাবে তাড়াতাড়ি করা যায়, বেশি কষ্ট না করেই। তো যেহেতু ধরলাম পি লম্ব কেন্দ্র, ধরি হচ্ছে লম্ব কেন্দ্র পি, কত এটা এক্স, ওয়াই, ঠিক আছে। তার মানে কি বলতে পারি? সিপি রেখার ঢাল গুণ এবি রেখার ঢাল সমান -1, যেহেতু পরস্পর লম্ব। তাহলে সিপি এর ঢাল বা সিপি রেখার ঢাল গুণ সিপি আর এবি রেখার ঢাল, এবি এর ঢাল যদি গুণ করা হয় তাহলে অবশ্যই -1 আসবে। তাহলে সিপি রেখার ঢাল কি আর থাকবে? y-6, x-6, y-6 আর x-6 গুণ এবি এর ঢাল, এবি এর ঢাল কত? 0 মাইনাস, আচ্ছা 0 -0, 3 -3, 0 -0, আর এখানে 3 -3 মানে 3 + 3 আর কি। এ পাশে কত? -1 থাকবে। তাহলে 3 আর 3 কত হয়? 6 হয়। আর উপরে থাকে শূন্য, শূন্য দিয়ে y-6 দিয়ে গুণ করলে শূন্য থাকবে। আর নিচের 3 আর 3 কত হয়? 9 না? 9 দিয়ে x-6 দিয়ে গুণ করব, থাকবে কত? 9x - 54। এ পাশে -1 যেহেতু আছে, তার মানে 9x - 54 ইন্টু -1 = 0, -1টা পার করে দিলে 9x - 54ই থাকবে। এটা মানটা কত? শূন্য। তাহলে এখান থেকে সরাসরি x এর মানটা বের হয়ে যাবে না? যে x ইকুয়াল 54/9, তার 6 9 54, তাহলে x এর মানটা কি থাকতেছে? 6 থাকতেছে। তার মানে আমরা আমাদের লম্ব কেন্দ্রের যে ভুজের মান 6 এটা পাই গেলাম। এখন কোটি বের করতে হবে। আবার দেখি, আবার কি করব, যে এপি এর ঢাল গুণ বিসি এর ঢাল পরস্পর -1। তাহলে এপি এর ঢাল গুণ বিসি এর ঢাল, বিসি এর ঢাল গুণ করলে অবশ্যই -1ই আসবে। তাহলে এপি রেখার ঢাল কত? y-0 বা ডিভাইডেড বাই x+3 ইন্টু বিসি রেখার ঢাল কত? 6 - 0, 6 - 3, 6 - 0, 6 - 3 = -1 থাকবে। তাহলে এখান থেকে 6 এবং y গুণ করলে 6y, 6 থেকে 3 বাদ দিলে 3, আর 3 দিয়ে রেখে গুণ করলে 3x + 9, ওই পাশে -1, তার মানে -3x + 9 থাকবে। সরাসরি yটা বের করবো। y কিভাবে বের করবো? -3 ইন্টু x এর মানটা কত? 6 বের করছি একটু আগে, +9 ডিভাইডেড বাই কত? 6। তাহলে 3 6 18, 9 থেকে 18 বাদ দিলে কত? -9। আচ্ছা এখানে আমরা সামান্য ভুল করলাম না গুণ করতে, এই যে এই জায়গাটায় খেয়াল করি নাই, এটা হচ্ছে -9 থাকবে। 3 দিয়ে গুণ করলে 3x + 9 না? তাহলে -3x - 9 আর কি। তার মানে এইখানটা থাকবে হচ্ছে -9। তাহলে 3 6 18, 18 না কত হয়? 27, তাহলে -27/6। তার মানে 6 দিয়ে কাটা যায় না, 3 দিয়ে কাটা যায়, মানে 9/2 থাকবে আর কি। এখান থেকে হিসাব টিসাব করলে -9/2 থাকবে। অতএব এক্স ওয়াই পাইছি না, এটা লম্ব কেন্দ্র। অতএব লম্ব কেন্দ্র যেটা পি নাম দিছিলাম সেটা কত? 6, -9/2। তো এটা গেলে হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র। এবার বের করবো পরিকেন্দ্র। ত্রিভুজটা নিচে নিয়ে চলে আসি, এখান থেকে হচ্ছে পরিকেন্দ্র বের করতে হবে। এখানে বসাই দিই।
এখন কি করবো, পরিকেন্দ্র বের করবো না, পরিকেন্দ্র। পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্র কি জিনিস একটু আগে বলে আসলাম, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটা যেখানে ছেদ করে সেটাই আমাদের কাঙ্ক্ষিত পরিকেন্দ্র। তো প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের তিনটায় বের করার দরকার নাই, জাস্ট দুটা বের করলেই হয়, কারণ দুইটা যেখানে ছেদ করবে 3 নাম্বারটা সেখানে ছেদ করাই লাগবে, এটা এটা তো স্বাভাবিক, তাই না? তো কি করবো, এখানে এ বি এর মধ্যবিন্দু বের করব, তার উপর লম্বরেখা সি বিন্দুগামী, আবার বিসি এর বিসি এর মধ্যবিন্দু বের করব, তার উপর লম্বরেখা এ বিন্দুগামী, যেটা আসবে সেই দুটা ছেদ বিন্দু যা থাকবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত পরিকেন্দ্র। এটা কিরকম, যে ধরলাম একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এই যে বাহুটা আছে না, এই বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক আছে না, লম্ব সমদ্বিখণ্ডক লম্ব হইতে হবে, অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে একটা লম্ব চলে যাবে, এটা কিন্তু বিপরীত শীর্ষ দিয়ে যাবে। এটা কি বিপরীত বললাম নাকি আবার, আচ্ছা ভুল বলছি আর কি, যদি বিপরীত বলে থাকি তাহলে ভুল বলছি। প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্ব আঁকাবো কিন্তু মধ্যবিন্দু দিয়ে যাবে, এমন না যে এই শীর্ষ দিয়ে যাওয়াই লাগবে, নাও যাইতে পারে যাইতেও পারে, এটা কোনো গ্যারান্টি নাই। শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং পরিকেন্দ্র একই হয়, তো ওর ক্ষেত্রে শুধুমাত্র যাইতে পারে আর কি। তাহলে গেল এরকম একটা, এবং এই যে বাহুটা আছে না, এই বাহুর উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, হইতে পারে এটা দেখতে এরকম, এবং এই বাহুর উপরে একটা অঙ্কন করব, এটা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে, সুতরাং দুইটা থেকে আন্দাজ করা সম্ভব আমাদের পরিকেন্দ্রটা কেমন হবে। এই যে পয়েন্টটা যেটা আছে না, ছেদ করলো যেখানে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত পরিকেন্দ্র। তাহলে এই কাজটা করে ফেলি। সবার আগে এবি এর মধ্যবিন্দু বের করব, তাহলে এবি এর মধ্য বিন্দু কি থাকবে, মধ্যবিন্দু -3 + 3 মানে 0, 0/2 থাকবে কত, 0, অর্থাৎ 0,0 থাকবে। এবি এর মধ্যবিন্দু কত, 0,0। এখন এবি এর উপর ওই 0,0 বিন্দুতে একটা লম্ব আঁকাইতে হবে, এবি এর উপর 0,0 বিন্দুতে কি আঁকাইতে হবে, একটা লম্ব আঁকাইতে হবে। তো ওই যে লম্বর যে সমীকরণটা, সেটা অবশ্যই কি করতে হবে আমাদের, তাহলে এবি রেখার সমীকরণ লাগবে না, নাহলে তো আবার বের করা সম্ভব না। তাহলে আগে এবি রেখাটা বের করে নিই, তারপর তাহলে এবি রেখার সমীকরণ আর কি বের করব। তাহলে এবি রেখার সমীকরণ কি হবে, x - x1/x1 - x2, তার মানে x - x1 x - -3 x + 3 থাকবে, আর নিচে -3 - 0 থাকবে, সরি -3 - 3 আর কি, আর ইকুয়াল y - 0/0 - 0 থাকবে। তাহলে এখানে নিচে তো 0, 0 এ বসে গুণ করলে টোটালটা শূন্য হয়ে যাবে, তার মানে y = 0 থাকবে। এটা পাইলাম হচ্ছে এবি রেখা। তাহলে এই এবি রেখার উপর লম্ব এবং কোন বিন্দুগামী, 0,0 বিন্দুগামী, অর্থাৎ মধ্য বিন্দুগামী যে রেখাটা, সেটা হবে এবি এর উপর বা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা। তাহলে এখন এবি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখাটা বের করব, এবি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা। তাহলে কোনো রেখার লম্ব রেখা কেমন করে বের করতে হয়, এক্স এবং ওয়াই সহগ চেঞ্জ করে দিয়ে না। এখন এক্স এর সহগ কই, নাই তো, না থাকলে কি হয়েছে, নাই মানে 0 আছে আর কি, অর্থাৎ 0 × x + ওয়াই থাকতে পারে 0, থাক সমস্যা নাই। তো যদি আমরা এটার উপর লম্বরেখা বের করতে চাই, এই 0 কে দিতে হবে ওর কাছে, আর 1 কে দেওয়া লাগবে এর কাছে আর কি, থাকবে কত 1 × x, তাহলে x, আর 0 কত y, 0 × y ইকুয়াল কে থাকবে, সামনে মাইনাস দিতে পারি, আর এটা তো পুরোটা শূন্য হয়ে গেল, অর্থাৎ x ইকুয়াল কে থাকবে, এই খুব কঠিন কিন্তু না। তার মানে y = 0 রেখার উপর লম্ব কোণ রেখা দেখতে কেমন হবে, x ইকুয়াল কে থাকবে, x ইকুয়াল কে। আবার এই রেখাটা আবার মূলবিন্দুগামী না, তাহলে সেই মূলবিন্দু এই x এর জায়গায় বসাই দেবো, থাকবে কত, 0। এটা পাইলাম এবি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা, নাম দিলাম 1 নাম্বার। ঠিক একইভাবে আমরা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখাটাও বের করব এখান থেকে। আর পি বিন্দুটা এখানে তো দরকার নাই না আমাদের, এটা রাখার দরকার নাই, আর লম্ব কিন্তু বের করলামই। এবার হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকটা বের করতেছি, লম্ব কি বের করতেছি, সমদ্বিখণ্ডক এইটা। তাহলে সবার আগে বিসি এর মধ্যবিন্দু লাগবে, তাহলে এখন দেখি বিসি এর মধ্যবিন্দু একটু বের করা যায়, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 6 এর 3 যোগ করলে 9, 9/2 কমা 6/2 মানে 3 থাকবে আর কি, এটা হচ্ছে মধ্যবিন্দু গেল। এখন বিসি এর সমীকরণটা বের করি, তাহলে বিসি রেখার বা বিসি এর সমীকরণ, তাহলে x - x1, তার মানে x - 6 / 6 - 3 ইকুয়াল y - 6/6 কত, 0। 6 থেকে 3 বাদ দিলে 3, 6 থেকে 0 বাদ দিলে 6, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে গুণ করলে 2x - 12 ইকুয়াল y - 6 থাকবে। তাহলে এখান থেকে 2x - y ইকুয়াল 12 - 6 মানে 6 থাকবে। এটা গেল কত নাম্বার, 2 নাম্বার না। তো এই 2 নাম্বারটা কিন্তু আমাদের বিসি রেখার সমীকরণ, এখনো লম্ব সমদ্বিখণ্ডক পাই নাই।
এবার বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা বের করব, বা বিসি এর লম্ব দ্বিখণ্ডক রেখা আর কি। তাহলে বিসি এর লম্ব দ্বিখণ্ডক দ্বিখণ্ডিত করতে হবে এবং লম্ব হইতে হবে, দুইটা ক্যারেক্টার, লম্ব দ্বিখণ্ডক রেখা। তাহলে 2 নং এর উপরে লম্ব না, 2 নং নাম না দেই, এই যে রেখাটা পাইলাম এর উপর লম্ব হইতে হবে, থাকবে কত, এক্স প্লাস 2y ইকুয়াল, ও আবার কি করে, এই যে 9/2, 3 বিন্দুগামী, যেহেতু লম্ব দ্বিখণ্ডক রেখা বসাই দেব, 9/2 প্লাস 2 ইন্টু 3। তাহলে 9/2 প্লাস 2 ইন্টু 3 মানে 3 দুগুণা 6, আর লসা করলে 6 দুগুণা 12, 12 আর 9 হচ্ছে 21, 21/2 থাকবে। এটা নাম দিলাম 2 নাম্বার। তাহলে কি দুইটারই লম্ব সমদ্বিখণ্ডক পাই গেছি না? তাহলে এখন কাজ কি, 1 এবং 2 সমাধান করে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক যে দুইটা রেখা যেখানে ছেদ করে সেটাই আমাদের কাঙ্ক্ষিত পরিকেন্দ্র। তাহলে 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই। তাহলে সমাধান কেমনে করব, ক্যালকুলেটর দিয়ে বসাই দিব। তাহলে প্রথমে এটা বসাই, 2 নম্বর রেখাটা বসাই, তাহলে 1 2, এখানে আছে 21/2 এভাবে বসাবো। আর 1 নং যে রেখাটা এটা হচ্ছে এক্স এর সহগ 1 বসাবো, ওয়াই সহগ 0 বসাবো, এবং ডান পাশে গিয়ে 0 বসাবো। এখান থেকে এক্স এর মানটা 0 আসতেছে, আর ওয়াই এর মানটা 21/4 আসতেছে। এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান 21/4। তাহলে এই যে 0,21/4 এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। অতএব পরিকেন্দ্র বা ত্রিভুজটি পরিকেন্দ্র 0,21/4, এই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরের ম্যাথে যাই, দেখি এটাতে কি বলা আছে, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ সবার আগে বলেই দেওয়া আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি এর 3টা শীর্ষ দেওয়া আছে, এ বি এবং সি, 4,0, 0,2, 3,5 দেওয়া আছে। তো যদি এরকম হয় তাহলে ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে একটি বিন্দুর পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয় করো। অর্থাৎ এবিসি ত্রিভুজের পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে বলা হয়েছে। সবার আগে দেখি পাদ ত্রিভুজ জিনিসটা আসলে কি। ধরলাম এটা একটা আমাদের ত্রিভুজ দেওয়া আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো যদি আমরা প্রত্যেকটা শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, প্রত্যেকটা শীর্ষ হইতে বিপরীত বাহুর উপর কি করি, লম্ব অঙ্কন করি, তাহলে দেখতে ঠিক এমনটা হবে না? কি করলাম, প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব আঁকাইলাম, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। এবার এই প্রত্যেকটা লম্ব বিপরীত বাহুতে যেখানে ছেদ করেছে সেই 3টা ছেদবিন্দু আমরা এখানে অঙ্কন করলাম বা চিহ্নিত করলাম। এখন 3টা ছেদবিন্দু যোগ করে দিলাম। তাহলে যোগ করে দেওয়ার পরে যে নতুন ত্রিভুজ পাইলাম ডিইএফ, এইটার নামই হচ্ছে সেই পাদ ত্রিভুজ। এটাই হচ্ছে আমাদের পাদ ত্রিভুজ। এবং শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই যে পাদ ত্রিভুজ যে একটা আছে না ডিইএফ, এটা অবশ্যই একটা পাদ ত্রিভুজ। এবং ইচ্ছা করলে এখান থেকে ডি, ই এবং এফ এর 3টা স্থানাঙ্কে বের করা সম্ভব। তো সবার একটা কাজ, এটা হলো এই ডি, ই এবং এফ 3টে স্থানাঙ্ক বের করা। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর কি, খুব একটা সময়ও না, খুব একটা সময়ও না। তারপরে ওই ত্রিভুজের অন্তকেন্দ্র বের করা। তো অন্তকেন্দ্র এখনো বের করা শিখি নাই, এটা হচ্ছে পরের চ্যাপ্টার আছে অন্তকেন্দ্র, কারণ অন্তকেন্দ্র আবার দুটো সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করার যে কনসেপ্ট সেটা কাজে লাগাই, সেজন্য অন্তকেন্দ্র এখানে নাই। নাহলে আমি এটা এভাবেই করে দিতাম। এখন শুধুমাত্র সূক্ষ্মকোণী যেটা বললাম এটা কিন্তু একটা গেল, ডিইএফ বের করে অন্তকেন্দ্র বের করার প্রসেস কিন্তু সম্পূর্ণ গেল। এখন যদি কেউ না পারে আর কি, এটা মনে না থাকে, তাদের জন্য আর কি এটা বললাম। এইবার আসে আরেকটা জিনিস, সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মূল ত্রিভুজ যদি এবিসি হয়, তাহলে মূল ত্রিভুজের যে লম্ব কেন্দ্র, শুধুমাত্র সূক্ষ্মকোণীর ক্ষেত্রে আর কি, মূল ত্রিভুজের যে কি বলে লম্ব কেন্দ্র, মূল ত্রিভুজের যে লম্ব কেন্দ্র সেটা পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র একই থাকে। এটা সবার কাজ, এটা নিজে নিজে চেষ্টা করে দেখা আসলে হয় কিনা। আগে আমরা 7.7 শেষ করি, তারপর এখনই না, 7.7 শেষ করার পরে এই ডিইএফ এর অন্তকেন্দ্র বের করে দেখবা, এবং মূল ত্রিভুজের লম্ব কেন্দ্রের সাথে আসলে মিলে কিনা। যদি মিলে তাহলে তো ঠিকই আছে, তাহলে পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র একই জিনিস। তো আমাদের চাইছে হচ্ছে পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র, তো আমরা একটু লিখেই ফেললাম যে মূল ত্রিভুজের লম্ব কেন্দ্র পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র একই জিনিস, তার মানে পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে বললে মূল ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করবো, সেটাই হবে আমাদের উত্তর। বেশি কষ্ট করা লাগবে না। লম্ব কেন্দ্র কিন্তু বের করা শিখছি সবাই, তাই না? এখন লম্ব কেন্দ্র বের করবো ত্রিভুজ এবিসি এর। সবার আগে ত্রিভুজ অঙ্কন করি আগে, তারপর। এই হচ্ছে আমার সেই ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ বিন্দু কত, 4 0, তারপর হচ্ছে বি বিন্দু কত, 0 2, আর সি বিন্দু কত, 3,5। এবার বিপরীত বাহুতে কি আঁকাবো, লম্ব আঁকাবো না? আঁকাইলাম লম্ব, ধরলাম এরকম হইলো, বাঁকা হয়ে গেল এটা আবার। এই বরাবর এই ছেদ বিন্দু দিয়ে অবশ্যই যাবে লম্ব আঁকাইলে, নাম দিলাম এটা হচ্ছে ডি, ই এবং কত এফ। এই যে ত্রিভুজ ডি ই এফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পাদ ত্রিভুজ।
সেই DEF এর কি লাগবে, অন্তকেন্দ্র লাগবে। তাহলে এখন আমরা ABC এ ধরি, এখান থেকে ধরে নিলাম যে ত্রিভুজ ABC এর যে লম্ব কেন্দ্র সেটা কত, P X, Y। তাহলে ABC আবার আঁকাইতে হবে না? লম্ব কেন্দ্রটা কেমন আঁকাইতে হয়? আচ্ছা, এখানে না আঁকাইলে তো হচ্ছে, না আঁকাইলে তো হবে। ওই যে তিনটা লম্ব সেট করেছেন একটা বিন্দুতে, যে পি বিন্দু, এটাই তো লম্ব কেন্দ্র, তাই না? X, Y নাম দিলাম। এই পি বিন্দুটা আসলে DEF এর অন্তকেন্দ্র। এই পি কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকাইলে তিনটা বাহু দিয়ে টাচ করে চলে যাবে, যেটা আমাদের অন্তকেন্দ্রের কনসেপ্ট ছিল আর কি। তো যেহেতু পি হচ্ছে লম্ব কেন্দ্র, তাহলে এপি এর ঢাল বিসি এর ঢাল গুণ করলে -1, আবার বিপি এর ঢাল এসি এর ঢাল গুণ করলে -1, সেখান থেকে সলভ করলে পি পাই যাবো। সেটাই হবে পাদত্রিভুজের অন্তকেন্দ্রের মান। তাহলে দেখি, খেয়াল করি। এখন এপি এর ঢাল যেহেতু লম্ব কেন্দ্র ধরে নিলাম, তাহলে এপি এর ঢাল গুণ বিসি এর ঢাল গুণ করলে অবশ্যই -1 আসতেই হবে, এটা -1 আসবে। তাহলে এপি এর ঢালটা বের করে ফেলি, y-0/x-4 ইন্টু বিসি এর ঢাল কত, বিসি এর ঢাল 5 - 2 3 - 0, 5 - 2 3 - 0, 5 - 2 3 - 0 ইকুয়াল -1 থাকবে। তাহলে 5 থেকে 2 দিলে 3, 3 3 কাটা, থাকবে হচ্ছে y ইকুয়াল x-4 আর কি। y ইকুয়াল -x+4 থাকবে গুণ করলে, তার মানে x প্লাস y ইকুয়াল 4, এটা আছে 1 নাম্বার দিলাম। ঠিক একইভাবে বিপি এর ঢাল এবং এসি এর ঢাল গুণ করলে -1 আসবে। তাহলে বিপি এর ঢাল গুণ এসি এর ঢাল গুণ করলে অবশ্যই -1 আসবে। তাহলে বিপি এর ঢালটা কত, y-2 x-0, y-2 ডিভাইডেড বাই x-0 ইন্টু y-2 x-0, আর এসি এর ঢাল কত, 5 - 0 3 - 4, 5 - 0 3 - 4। তাহলে 3 থেকে 4 বাদ দিলে -1, -1 কাটা, এখান থেকে হিসাব করলে থাকবে হচ্ছে, নিচে হিসাব করব, আর এটা একটু ছোট করে দেওয়া যায়, সম্পূর্ণ ছোট করে দিই, এরকম থাক। এবার দেখি, তাহলে উপরে থাকা হচ্ছে 5, তার মানে 5y - 10, 5y - 10, আর ইকুয়াল কি থাকবে, x থাকবে, তার মানে x - 5y ইকুয়াল -10 থাকবে। এটা গেল 2 নাম্বার। তো 1 এবং 2 যদি সমাধান করি, তাহলে আমরা কি পাবো, লম্ব কেন্দ্র পাবো না এবিসি এর। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু বা সমাধান করে পাই আর কি, ছেদ বিন্দু। এটা একটু সমাধান করে দেখা যাক উত্তর মিলে কিনা আমাদের। তাহলে এখানে হচ্ছে 1 1 4 একটা, 1 1 4 একটা, আর 1 - 5 - 10 একটা, -10 একটা, 5/3 7/3 আসতেছে। ছেদ বিন্দু এভাবে দিই তাহলেই হবে, 5/3 7/3। অতএব ত্রিভুজ এবিসি এর লম্ব কেন্দ্র, ত্রিভুজ এবিসি এর লম্ব কেন্দ্র কি থাকবে, 5/3 7/3, 5/3 7/3। তার মানে এখান থেকে বলা যাবে কি, পাদ ত্রিভুজ। অতএব পাদ ত্রিভুজের পাদ ত্রিভুজের যে অন্তকেন্দ্র সেটা আসলে এইটাই, লম্ব কেন্দ্র অন্তকেন্দ্র একই রকম, 5/3 7/3। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর এই ম্যাথ কিন্তু আহামরি যে খুব গুরুত্বপূর্ণ এমন না, কারণ এই ম্যাথ আমি হচ্ছে এই বই ছাড়া অন্য কোথাও দেখিও নাই। পরীক্ষা আসার মতো একদমই না, মানে খুবই কম গুরুত্বপূর্ণ আর কি, এখন দিয়ে দিলে কিছু করার নাই। এরপরে যাই পরবর্তী ম্যাথে। তো এই ম্যাথটা হচ্ছে আমি ইয়াতে দেখছিলাম, কি বলে, উদ্ভাসে যে কনসেপ্ট বুক থাকে না, কনসেপ্ট বুক, মানে এইচএসসির পরে কোচিং এ ভর্তি হলে তখন সেই বইগুলো দেয়, আর আগেও কালেক্ট করা যায় বড় ভাই বোনের থেকে। যদি কারো মনে চায় যে একটু বের করে দেখবো, দেখতে পারো না। তা আমি তো বলি কি যে দরকার নাই, এত কিছু দরকার নাই, জাস্ট বই পড়লেই হবে। আর পরবর্তীতে এইচএসসি পাশ করার পরে তখন একটু টুকটাক হয়তো বা শিখে নিলেই আর কি, তেমন আহামরি খুব দরকার যেমনও না। তো খেয়াল করি দেখি কি বলা আছে এখানে, যে একটি রম্বসের কর্ণদ্বয় 2,1 বিন্দুতে ছেদ করে, এরকম একটা ম্যাথ করে আসছিলাম, তবে ওই ম্যাথটা এটা থেকে পুরোপুরি সম্পূর্ণ আলাদা জিনিস। কর্ণদ্বয় পরস্পরকে 2 1 বিন্দুতে ছেদ করে, একটা কর্ণের ঢাল দেওয়া আছে 3/4, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ এই কর্ণের ঢাল, সরি এই কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়াই আছে, অপর কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে রম্বসের শীর্ষ চারটির স্থানাঙ্ক কত নির্ণয় করো। আহামরি খুব কঠিন একটা ম্যাথ না, কিন্তু সহজই আছে এটা, খুব একটা কঠিন না। আগে রম্বসটা আঁকায়, তারপর এটা হচ্ছে নিচে অঙ্কন করব, কারণ একটু পর নিচে যাওয়া লাগবে, তো জায়গা তো হবেই না, সেজন্য আগে ভাগে নিচেই করে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রম্বস। তো এই রম্বসের যে দুইটা কর্ণ সেটা পরস্পরকে 2,1 বিন্দুতে কি করে, ছেদ করে। তো একটা কর্ণের ঢাল 3/4, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অপরটা 6 সেন্টিমিটার, তার মানে বড় কর্ণ যেটা তার ঢাল 3/4, বড় কর্ণ বলতে এই কর্ণটার ঢাল 3/4,
এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এদিকে 5 সেন্টিমিটার, এদিকেও কত 5 সেন্টিমিটার, অপর কর্ণ 6 সেন্টিমিটার, তার মানে এটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, এটুকু কত 3 সেন্টিমিটার। তার মানে কর্ণ থেকে আমাদের দুটো বিপরীত শীর্ষ 3 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং এই দুটো শীর্ষ 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। আরেকটা কথা, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিতই করে কিন্তু। তার মানে এই প্রত্যেকটা এক একটা পিচ্ছি পিচ্ছি যে ত্রিভুজগুলো আছে না, প্রত্যেকটা এক একটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটাই কি এক একটা সমকোণী ত্রিভুজ। আর কিছু কি বলা আছে? আর কিচ্ছু বলা নাই। তো যেহেতু এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কর্ণের ঢাল 3/4 হইলে এই কর্ণের ঢাল অবশ্যই -4/3 হবে। এটা না বোঝার কিচ্ছু নাই, কারণ ঢালদের গুণফল মাইনাস, পরস্পর গুণফল -1, তাই না? ঢালদের গুণফল কত? -1। তাহলে এখন আমরা এই জায়গা যে কি বলে ধারণা কাজে লাগাবো, সেটা হচ্ছে, আশা করি সবারই মনে আছে, কোনো একটা সরলরেখার উপরে নির্দিষ্ট বিন্দু হইতে নির্দিষ্ট একক দূরত্বে দুইটা বিন্দু থাকে, নির্দিষ্ট একক দূরত্বে দুইটা বিন্দু থাকে, ঠিক অনুরূপভাবে এখানেও এই কর্ণের উপরে 2-1 বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে দুটা শীর্ষ আছে, এবং একইভাবে 2-1 বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে এই কর্ণের উপর দুটা শীর্ষ আছে। সেই দুইটা শীর্ষ আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে কথাটা বললাম, এটা দেখায় আসছে, আগে ম্যাথও করছি এটা নিয়ে। ঠিক এটাই আমরা এখানে কাজে লাগাবো, দেখি হয় কিনা। এটা বাদ দিয়ে দিই, দরকার নাই। তো যদি এভাবে করতে হয়, স্থানাঙ্ক বের করতে হয়, তাহলে অবশ্যই কি করতে হবে? আমাদের সরলরেখাগুলোর সমীকরণ বের করতে হবে না? তার আগে তো করা যাবে না। অথবা এটা কিন্তু আরো একটা নিয়মে করা যায়। কি মানে কিভাবে? যে 4টা সমীকরণে বের করব, 4টা যে রেখা আছে না, সেই 4টা রেখাই এখান থেকে বের করে ফেলবো। তো এটা হচ্ছে বেশি একটু মনে হয় কষ্ট হয়ে যায়, বেশি অতিরিক্ত। এটা না করে আমরা হচ্ছে যেভাবে আগাচ্ছি এটা করাই ভালো, তো বেটার হয় এটাই। তাহলে আমি একটা কর্ণের নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে দিলাম 1 নং রেখা, 1 নং কর্ণ, আর এটা হচ্ছে 2 নং কর্ণ দিলাম। তাহলে 1 নং এবং 2 নং কর্ণের আগে সমীকরণটা বের করবো। তারপর প্রথমে 1 নং কর্ণের সমীকরণটা বের করি। তাহলে 1 নং কর্ণের সমীকরণ কি থাকবে? সবকিছু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে 2,1 বিন্দুগামী। তার মানে y মাইনাস y1 অর্থাৎ 1 ইকুয়াল m ইন্টু 3/4 ইন্টু x মাইনাস x1 অর্থাৎ 2। 2 না? হ্যাঁ 2। তাহলে এখান থেকে হিসাব টিসাব করলে 4y মাইনাস 4 ইকুয়াল 3x মাইনাস 3 দুগুণ 6 থাকবে। এই বড় যে কর্ণটা আছে না, সেই কর্ণটা বের করতেছি, কারণ এই কর্ণের উপরে 2,1 বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে বাম এবং ডানে দুইটা বিন্দু আছে। সেই দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। 3x মাইনাস 4y, 6 এর পাশে আসলে 2 থাকবে। এটা হচ্ছে আমাদের 1 নং কর্ণ গেল। এটা হচ্ছে 1 নাম্বার কর্ণ পাইলাম। একইভাবে 2 নং কর্ণ বের করব, এবং যেহেতু কর্ণ দুইটা পরস্পর লম্ব, তার মানে দুজনের গুণফল -1, সেখান থেকে সরাসরি আন্দাজ করতে পারতেছি 2 নং কর্ণের ঢাল হবে -4/3। উল্টা করে দিয়ে চিহ্ন চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তার মানে 2 নং কর্ণের সমীকরণ, 2 নং কর্ণের সমীকরণ কি থাকবে? y মাইনাস 1 ইকুয়াল -4/3 ইন্টু x মাইনাস 2 থাকবে। ঠিক আছে? তাহলে 3y মাইনাস 3 ইকুয়াল -4x মাইনাস প্লাস 4 দুগুণ 8। তাহলে 4x প্লাস 3y, 8 আর 3 কত? 11। এটার নাম হচ্ছে 2 নাম্বার দিলাম। তো দুইটা কর্ণের সমীকরণ কিন্তু পাই গেলাম। একটা হচ্ছে 3x মাইনাস 4y ইকুয়াল 2, আর আরেকটা কত? 4x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল, বা ইকুয়াল মাইনাস ইকুয়াল 11 আর কি। তো এই যে দুটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণের উপরে মানে নির্দিষ্ট একক বিন্দু দূরত্ব থেকে, বা নির্দিষ্ট একটা বিন্দু থেকে নির্দিষ্ট একক দূরত্বে দুইটা বিন্দু আছে, অর্থাৎ মোট টোটাল 4টা বিন্দু আছে। সেই টোটাল 4টা বিন্দুই হচ্ছে আমাদের রম্বসের 4টা শীর্ষবিন্দু। এখন এই 4টা শীর্ষবিন্দু বের করা যাক। প্রথমে 1 নং কর্ণের উপরে যে দুটা শীর্ষ আছে সেই দুটা বের করব। নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ বিন্দু নাম দিলাম, বি বিন্দু, সি, ডি। তাহলে এখন এ এবং সি বিন্দু পাবো। এবার দেখি, তাহলে 1 নং এর উপর 2,1 হতে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে দুটি বিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দু, দুটি বিন্দু লিখে দিই, দুটি বিন্দু বের করবো। এখন প্রথমে এ বের করা যাক। আর এখানে কিন্তু আমরা স্পষ্ট করে জানি না এ বের হচ্ছে কোনটা, বি বের হচ্ছে কোনটা, কিচ্ছু জানি না, কোনো আন্দাজ কিন্তু নাই। এটা সম্পূর্ণ কিন্তু একটা ধারণা আর কি, যে এ বি সি ডি যে এভাবে থাকবে এমন কিন্তু না। আমরা জানি না যে আদৌ এ পাশে আছে কিনা, সি এ পাশে আছে কিনা, প্লাস মাইনাস করলে কোনটা পাবো কিচ্ছু জানি না। আরেকটা কথা, সেটা হচ্ছে 1 নঙের ঢাল কত? পজিটিভ না? তার মানে আমাদের ভুজকুটি পাওয়ার জন্য, একটা বিন্দু পাওয়ার জন্য দুটোই প্লাস করতে হবে একবার, দুটোই মাইনাস করতে হবে একবার। আশা করি সবারই মনে আছে জিনিসগুলা। তাহলে প্রথমে এই বিন্দুটা একটু বের করা যাক। 1 নঙের উপর 2,1 বিন্দু হইতে, তাহলে 2 প্লাস করে দেব এবং 1 প্লাস করে দেব। নিচে থাকবে x এর সহগ স্কোয়ার প্লাস y সহগ স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার।
এখানে থাকবে 5, এখানেও ঠিক সেম 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে থাকবে কত 5, এখানে বসবে ওয়াই এক্স এর সহগ কত, এক্স এর সহগের মডুলাস, এখানে বসবে ওয়াই সহগের মডুলাস 4। তো এই সম্পূর্ণ হিসাব টিসাব করে একটু দেখি কত আসবে। তাহলে এখানে করা লাগবে না, 5 5 কাটা, 4 আর 2 6 থাকবে, এটা 6 গেল। আর এখানে হচ্ছে নিচে যে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আছে না, এটা কত কাটাকাটি যাবে না, 5 থাকবে না, উপরে 5 নিচে 5 বা, তাহলে এখানে থাকবে কত শুধু 3, 3 আর 1 4, এটা পাইলাম হচ্ছে এ বিন্দু। এবার আমরা সি বিন্দু বের করব। তাহলে সি পাইতে হলে দুই ক্ষেত্রেই ভুজ এবং কুটি উভয় ক্ষেত্রে মাইনাস করতে হবে, কারণ ঢালটা আমার পজিটিভ, সেজন্য ঢাল পজিটিভের জন্য এরকম হচ্ছে, নাহলে কিন্তু হইতো না। এবার হচ্ছে সি বিন্দুটা পাবো, দুটাই কি করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে এখানে 2 এর থেকে 4 বাদ যাবে, -2 থাকবে, আর 1 এর থেকে 3 বাদ যাবে, -2 থাকবে। এটা পাইলাম সি। এখন আমরা 2 নং কর্ণ যে আছে সেই কর্ণের 2 হইতে 3 সেন্টিমিটার দূরে দুটা বিন্দু আছে, সেই দুটা বিন্দু এখন বের করব। এবার 2 নং এর উপর বা 2 নং কর্ণের উপর আর কি, 2 নং কর্ণের উপর বা 2 নং এর উপর 2 হতে 3 সেন্টিমিটার দূরে, 3 সেন্টিমিটার দূরে দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করব, দুটি বিন্দু, দেখি বের করে দেখি কি আসবে। তাহলে 2 থেকে, এবার খেয়াল করি, এবার কিন্তু 2 নং এর ঢাল নেগেটিভ, 2 নং এর ঢাল নেগেটিভ -4/3, তার মানে একবার প্লাস করতে হবে এবং একবার মাইনাস করতে হবে ভুজ এবং কুটিগুলো পাওয়ার জন্য। প্রথম কাজটা করলে এটা তেমন কঠিন মনে হবে না, এটা দিলাম বি নাম্বার। নিচে কি থাকবে, √x এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আর কি, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে থাকবে কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে থাকবে দূরত্ব, এখানে থাকবে দূরত্ব, আর এক্স এর সহগের মডুলাস কত, 2 নং লেখা 4, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে কত 4। একটু হিসাব করা যাক, তাহলে 3, এখানে আছে 3 3 3 3 9 গুণ করলে 9/5, তাহলে 2 প্লাস 9/5, 5 2 10, 10 প্লাস 9 19/5, 19/5। আর এখানে আছে 3 4 12, 12/5, তাহলে 5 5 - 12 -7/5। এটা গেল হচ্ছে বি বিন্দু গেল। এখন একটু সি বিন্দুটা বের করা যাক। তাহলে সি বের করার জন্য কি করতে হবে, চিহ্নগুলো জাস্ট অল্টারনেটিভ করে দেবো, নাকি পাল্টাই দেবো, উল্টা পাল্টা করে দেবো। তাহলে এটা কাটিয়ে দেই, সি বিন্দু যেখানে প্লাস ছিল সেটা মাইনাস বানাই দাও, যেটা মাইনাস ছিল সেটা প্লাস বানাই দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 9 তাহলে 5 2 10, 10 থেকে 9 বাদ 1/5 থাকবে। আর এখানে হচ্ছে 5 5 একে 5, 3 4 12, 12 আর 5 17, 17/5। এ বি সি ডি সবই পাই গেলাম। তাহলে অতএব নির্ণেয় চারটি শীর্ষ কি কি পাইছি শুরু থেকে, 6 4 -2 -2, 6 4 একটা, -2 একটা, তারপর হচ্ছে 19/5, কমা কত -7/5 এটা একটা, এবং লাস্টে গিয়ে পাইলাম 1/5, 17/5 একটা। এই চারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রম্বসের চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো আজকে এই পর্যন্তই, আমরা 4 দিনে 13 নম্বর যে ম্যাথগুলো আছে শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।